হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা মূলত হতে যাচ্ছে একটা সলভিং ক্লাস। এসএসসি ফিজিক্স এর থার্ড চ্যাপ্টার বল, সবাই জানো। তো বল চ্যাপ্টারের উপর আমরা কিছু কোশ্চেন সলভ করব। এটাকে মাস্টার সিকিউ ক্লাসও বলতে পারো। তো আজকে আমাদের মাস্টার সিকিউ ক্লাসের পার্ট 1। তো পার্ট 1 এ আমরা এই সিকিউটা দেখব। তো তুমি কি করবা, তুমি নিজে প্রথমে এই সিকিউটা তুলে নিবা, অর্থাৎ এখানে যে উদ্দীপক দেওয়া আছে এটা তুলে নিবা। দেন হচ্ছে এই কোশ্চেন গুলো তুলে নিবা। এটার একটা স্পেশালিটি আছে, এখানে আমরা টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করাবো। যে কোশ্চেন গুলো করলেই তোমার কভার হয়ে যাবে সবকিছু, এমসিকিউ বলো সিকিউ বলো। সিকিউ স্পেশালি সিকিউ এর জন্যই। তো সিকিউ এর জন্য যত ধরনের সিকিউ আসতে পারে, যত টাইপের আসতে পারে, আমরা সব কভার করতেছি। তো আজকে আমাদের পার্ট 1 আমরা এটা কভার করব। তো প্রথমে তুমি কি করবা, এটা তুলে নিবা। তোমাকে আমি সময় দিচ্ছি তুলে নেওয়ার, কারণ এটা রেকর্ডেড ক্লাস, তুমি চাইলেই ক্লাসটা পজ করে তুলে নিতে পারো। তো তুলে নাও আগে এইটুকু। আশা করছি তুলে নিছো। এখন তুমি প্রথম কোশ্চেনটাও তুলে নিবা। তুলে নাও। তুলে নিছো। তো প্রথম কোশ্চেন দেখো, আমাদের এখানে উদ্দীপক কি বলছে, প্রথম কোশ্চেন কি বলছে আমরা এখন সলভ করব। বলছে যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হলো। এরপর বল এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। কি বলছে আবার দেখো, চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। গতীয়, দেখো 1 নম্বর কোশ্চেনে বলছে গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করো। গতীয় ঘর্ষণ সহগ তুমি জানো, এটার সাথে পরিচিত। তুমি না পড়ে থাকলে আমাদের এই অধ্যায়ের উপর আমাদের যে বেসিক ক্লাস আছে আমার, তো ওই ক্লাসগুলো করতে পারো। তো আমরা সলভ করব আমাদের প্রথম কোশ্চেন। তাহলে সলভ 1। তো সলভ 1 আমরা নির্ণয় করব গতীয় ঘর্ষণ সহগ। ঘর্ষণ তো তোমরা জানো। তো গতীয় ঘর্ষণ, এই ক্ষেত্রে আমরা একটা সূত্র আছে যে গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ধরো এফ ড্যাশ, যদি আমরা গতীয় ওই মানে এই ঘর্ষণ বলকে যদি আমরা ধরি এফ ড্যাশ, তাহলে এটা সমান লিখতে পারি আমরা মিউ কে ইন্টু আর। এখন বলবা যে এখানে এফটা কি, এফটা হচ্ছে এই যে গতীয় ঘর্ষণ, এটাই হইতেছে সেই এফ। আর মিউ কে হচ্ছে ঘর্ষণ সহগ, গতীয় ঘর্ষণ সহগ। গতীয় ঘর্ষণ সহগ মিউ কে। আর হচ্ছে সেই বলে মানে একটা যে বস্তুটা মানে যাচ্ছে, যেমন এই যে ট্রলিটা যাচ্ছিল বস্তা সহ ট্রলি, এই ট্রলির উপর মাটির যে বাধাদানকারী বল আছে, অর্থাৎ যে বিপরীতমুখী প্রত্যয়নী বলটা আছে, সেটাকে বলবো আর। তো এইটুক সবাই জানো আশা করতেছি। তাহলে আমাদের জিনিসটা যদি একটু কল্পনা করি, দেখো এটা এত সোজা জিনিস, তাও তোমাকে একটু দেখাচ্ছি। ধরো এইভাবে এই ট্রলিটা এদিকে যাচ্ছিল, তো এটার একটা ওজন আছে। তো ওজন আছে এইদিকে 196 নিউটন। তো 196 নিউটন ওজন আছে। তো এটা মাটিতেই তো রাস্তাতে যাচ্ছিল, তাহলে এই তল বরাবর এটা 196 নিউটন বল প্রযুক্ত করছে। ও তো আর তলের ভিতরে ঢুকা যায় নাই বা তল থেকে ছিটকা যায় নাই, তার মানে কি ও 196 নিউটন দিলে এই তল ওকে 196 নিউটন বল উপরের দিকে দিছে, তাই না? তাহলে এই তল আবার ওকে 196 নিউটন বল উপরের দিকে দিছে। এই যে উপরের দিকে দিছে এই বলকে আমরা বলবো আর। ঠিক আছে, যে মানে এই বলের বিপরীতে একটা বল। তো এই হচ্ছে সেই আর। আর মিউকে আমরা এটাই বের করব, আমাদের গতীয় ঘর্ষণ সহগ বের করতে বলছে, এটাই মিউকে। তাহলে মিউকে যদি গতীয় ঘর্ষণ সহগ হয়, তাহলে আমরা মিউকে এখানে রেখে এই আরটাকে এফ কে ভাগ করে দেবো আর দিয়ে। তাহলে আমরা এই মিউকেটা এখানে লিখলাম, মিউকে সমান এফ ড্যাশ বাই আর হবে, এফ ড্যাশ বাই আর। এখন আমরা মান বসাবো, দেখো এই ক্ষেত্রে। তো দেখো এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে আমরা বের করতে বলছে গতীয় ঘর্ষণ সহগ। তাহলে আর এর মান কত দেওয়া আছে বলো? আর এর মান কিন্তু দেওয়া আছে হইতেছে 196 নিউটন, হচ্ছে নিচের দিকে দিছিল, উপরের দিকে 196 নিউটন। তাহলে এই ক্ষেত্রে 196 নিউটন হবে। আমরা উপরের দিকে এফ দিব। তো যদি আমরা দেখো এই ক্ষেত্রে আমার ট্রলিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে, এই ক্ষেত্রে বলছে যে ঘর্ষণ বলটা কত, ঘর্ষণ বল কিন্তু 2 নিউটন। তো তোমার এখানে বলা আছে কি যে ওজন হচ্ছে 196 নিউটন,
কিন্তু ঘর্ষণ হচ্ছে 2 নিউটন। আমরা একটু আগে কি বললাম যে এফ ড্যাশ মানে হচ্ছে ঘর্ষণ, কিন্তু যেহেতু গতীয় অবস্থায় আমাদেরকে ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই ঘর্ষণটা এই যে এফ ড্যাশ ধরে নিছি যেটাকে, এই যে 2 নিউটন, এই 2 নিউটন হবে এই যে এইখানে। তাহলে এই হবে আমাদের এখানে 2 নিউটন, নিচে হবে 196। কেন 196? এই যে এই বলটা 196 নিউটন ওজন নিচের দিকে ছিল, মাটির বাধা পাইছে 196 নিউটন উপরের দিকে আছে, তো 196 নিউটন নিচে আর 2 হচ্ছে উপরে, সূত্র আমরা দেখলাম। তাহলে এখন ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি হবে দেখো, ক্যালকুলেশন তুমিও করো আমিও করি। 2/196, অ্যান্সার আসছে 0.01, 0.0102। তাহলে অ্যান্সার আসছে 0.0102। তো এটাকে কি বলবে? গতীয় ঘর্ষণ। কারণ দেখো এখন এখানে কি কোনো একক আছে কিনা, তুমি বলতে পারো যে এটার একক কি হবে। তুমি দেখো তো এখানে ফোর্স, এফ তো বল, ঘর্ষণ বল, আর কি এই প্রত্যায়নী একটা বল না যে মাটি ওকে বাধা দিচ্ছে, মাটির বিপরীতে আর একটা বাধা দানকারী বল। তো আর যদি এই বাধা দানকারী বলটা হয় বা প্রত্যায়নী বলটা হয়, তাইলে কিন্তু হইতেছে এই যে এইদিকে এফ একটা বল আরো একটা বল, দুইটা বল যখন ভাগ আছে সেই ক্ষেত্রে কার কোনো একক থাকবে? এই ক্ষেত্রে কিন্তু একক থাকে না। তোমরা জানো যে ঘর্ষণ সহগগুলোর কোনো একক থাকে না। তো এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার 0.0102। তো বুঝতে পারছো আমাদের গতীয় ঘর্ষণ সহগ নির্ণয় করতে দিলে কিভাবে নির্ণয় করব। দেখো গতীয় ঘর্ষণ নির্ণয় করতে পারছো, স্থিতি ঘর্ষণ যদি নির্ণয় করতে বলো তাও কিন্তু নির্ণয় করতে পারতাম। ধরো যে এই ক্ষেত্রে সেম কাহিনী, যে ঘর্ষণটা কত আছে আর আমাদের কি বলে এই আর বাধাদানকারী বলটা কতটুকু আছে, সরি বাধাদানকারী বল বলবো না এটাকে, যে এইদিকে উপরের দিকে যে বলটা থাকবে কোনো একটা বস্তুর বিপরীত দিকে যে একটা বল, তার ওজনের বিপরীতে যে বলটা আছে। তো দেখো এই ক্ষেত্রে যদি বলা হয় যে স্থিতি ঘর্ষণ সহগের সূত্র বের করতে, তাহলে এই ক্ষেত্রে এফ ড্যাশ যদি আমরা ঘর্ষণ ধরি তাহলে মিউ এস ইন্টু আর, এই মিউ এস হবে স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণকে আমরা মিউ এস দ্বারা প্রকাশ করি, তো মিউ এস ইন্টু আর, আর তো এই বাধাদানকারী যে সরি বিপরীত দিকে যে প্রত্যয়নী বল আছে। তো এই হচ্ছে আমাদের, এইটাও দেখলাম আমরা, সাথে সাথে আরেকটা কিন্তু দেখে ফেললাম। তাহলে আমাদের ঘর্ষণ গতি ঘর্ষণ নির্ণয় করতে বললে আমরা পারবো, স্থিতি ঘর্ষণ নির্ণয় করতে বললেও পারবো। তোমাকে যদি কোশ্চেনে দেওয়া থাকে যে স্থিতি ঘর্ষণের মান দেওয়া থাকলো, তারপরে ওজন দেওয়া থাকলো, তাহলে তুমি কি ঘর্ষণ নির্ণয় করতে পারবা? পারবা। দেখো আমরা এই ক্ষেত্রে দেখছিলাম কি যে গতি ঘর্ষণ নির্ণয় করছি, কিন্তু আমাদেরকে দেওয়া আছে স্থিতি ঘর্ষণের মান, আর দেওয়া আছে আমাদেরকে যে এই বলটা দেওয়া আছে, তাহলে এই বলের বিরুদ্ধে বল কি হবে সেই আর আমরা বের করে ফেলতে পারবো। তো আর 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 জানি আমরা, মিউ এস জানি, তাহলে আমরা ঘর্ষণও বের করে ফেলতে পারবো। আবার যদি দেওয়া থাকে যে এই গতি ঘর্ষণ দেওয়া আছে আর এই ওজন দেওয়া আছে, তাকে তারপরে তোমাকে যদি বলে যে এই কি বলে ঘর্ষণ বল বের করতে, তুমি মিউ কে ইন্টু আর এখানে দুইটা মান বসাই দিবা, বের হয়ে যাবে। তো বুঝতে পারছো তো আশা করি। আমরা একটা করে সিকেও দেখতেছি, সাথে সাথে আমরা এই রিলেটেড আরো কি কি আসতে পারে সেগুলোও বলে দিচ্ছি। তো আমরা এখন সেকেন্ড কোশ্চেনে যাব। তুলছো এটুকু? দেখো এখানে আমি তোমার সলভ দিচ্ছি, এখানে কিন্তু লিখতে হবে যে গতি ও ঘর্ষণ সহগ মিউ কে ইজ ইকুয়াল টু এফ ড্যাশ বাই আর, এভাবে কিন্তু লিখতে হবে এক্সামে। আমি জাস্ট সলভ করে দিচ্ছি, দেখো লিখে দিছো। তো এরপর যদি আমরা দেখি আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলছে, পড়ো তো কোশ্চেনটা, কোশ্চেনটা পড়ছো? কোশ্চেনে কি বলছে বলো? বলছে যে ট্রলির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ট্রলির উপর কতটুকু বল প্রযুক্ত হয়েছিল, হ্যাঁ। তো আমাদের সলভ হচ্ছে এখন 2, আমরা 2 নাম্বারটা সলভ করব। তো দেখো বলছে ট্রলির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, চাইছে কি? বল চাইছে। তোমাকে আমি থিঙ্ক করতে শিখাই যে তুমি এই জিনিসটা কিভাবে ভাববা। এই ক্ষেত্রে আমাদের চাইছে কি? বল চাইছে। আমাদের 1 নাম্বার কোশ্চেন কিন্তু ডান হয়ে গেছে, আমরা এখন 2 নাম্বার দেখতেছি। আমাদের চাইছে হইতেছে ট্রলির উপর প্রযুক্ত বল নির্ণয় করতে। আমরা কোশ্চেনটা আবার দেখব। এটা চালের বস্তুর উপর একটি ট্রলির ওজন, সরি একটি চালের বস্তু সহ একটা ট্রলির ওজন 196 নিউটন। তাহলে আমরা জিনিসগুলো এখানে লিখে নিতে পারি তো যে আসলে আমাদের কি কি দেওয়া আছে। তো এই বস্তা সহ ট্রলির ওজন ও তোমাদের আরেকটা কথা বলে নেই তো, রয়্যাল পাবলিকেশনকে থ্যাঙ্কস, যে রয়্যাল পাবলিকেশনের বই থেকে আমি আর কি এই কোশ্চেন গুলো নিছি। তো কৃতজ্ঞতা জানাচ্ছি রয়্যাল পাবলিকেশনকে।
তো দেখো আমাদের বস্তা সহ ট্রলির ওজন কত? বস্তা সহ ট্রলির ওজন হচ্ছে 196 নিউটন। কিরে 169 লিখি গান শুধু, ছি ছি, 96 নিউটন, 196 নিউটন। তো বস্তা সহ ট্রলির ওজন 196 নিউটন দেওয়াই আছে। এখন দেখবো ট্রলিটিকে ঘর্ষণ, তাহলে ঘর্ষণের মান, মেঝের ঘর্ষণ, মেঝের, দেখো এইভাবে তুমি যখন লিখে নিবা না, তখন তোমার জিনিসটা সলভ করতে খুব সহজ হবে। তো মেঝের ঘর্ষণ হচ্ছে 2 নিউটন। তারপর কি দেওয়া আছে আর দেখো, সময় হচ্ছে কতটুকু সময় চলছিল, সময়, সময়টি সমান হইতেছে 10 সেকেন্ড। আর দূরত্ব কত? 50 মিটার দূরত্ব গেছে, তাইলে দূরত্বকে এস ধরলে এস সমান হবে 50 মিটার। তো যা আছে আমরা তাই লিখলাম, এখান থেকে উপত্যগুলো আমরা লিখে নিয়েছি যে ওজন 196 নিউটন, মেঝের ঘর্ষণ 2 নিউটন, সময় 10 সেকেন্ড, দূরত্ব 50 মিটার। আমাদের বের করতে বলছে যে ট্রলির উপর প্রযুক্ত বলের মান কত। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ঠিক মতো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আমাদের বলছে যে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে। এখন তোমার কথা প্রশ্ন আসবে যে বলের মান নির্ণয় করতে বলেছে, এখন তুমি কি বলের সূত্র পারো? পারো, এফ সমান এম এ। বলের সূত্র আমরা কি পারি, যে আসলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এ পারি, এটা তো পারি। তাহলে দেখো আমাদের বল বের করতে বলছে, আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ দিয়েই বের করবো, কিন্তু এখানে একটু কাহিনী আছে, কাহিনী করে বের করব। তো আমাদের এম জানতে হবে, এ জানতে হবে। দেখো আমরা কি এম বের করে ফেলতে পারতেছি? এই ক্ষেত্রে দেখো ওজন দেওয়া আছে, ওজন, ওজন 196 নিউটন। ওজন দেওয়া থাকলে কি ভর বের করা সহজ না? ওজন ডাব্লিউ সমান কি এম জি, ডাব্লিউ সমান এম জি হইলে আমরা এক্ষেত্রে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি ডাব্লিউ সমান এম জি লিখি, তাহলে আমাদের বের করতে হবে কি এম এর মান। তাহলে এম এর মান লিখলে আমরা এই ক্ষেত্রে এম সমান লিখবো ডাব্লিউ বাই জি। ডাব্লিউ কত? ডাব্লিউ তো হইতেছে যে আমাদের ওজন, ডাব্লিউ, এই ডাব্লিউ সমান 196 নিউটন, 196 নিউটন। আর আমাদের জি এর মান কত? আমাদের জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ক্ষেত্রে এটা যদি দাও, এখানে এটা তো কেজিতে হবে ভর যেহেতু, তাহলে 196 কে আমরা 9.8 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ভর বের হয়ে যাবে। তাহলে আমরা 196 কে 9.8 দিয়ে ভাগ করি, 196 ভাগ 9.8 কত হবে? 20। তাহলে আমাদের হবে 20 কেজি, 20 কেজি, 20 কেজি। তাহলে দেখো আমাদেরকে বলছিল একটা ট্রলির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে। বলের মান নির্ণয় করতে বলের সূত্র আমরা কি জানি, এফ সমান এম এ। তাহলে এম বের করব, এ বের করব। এম বের করছি, কিভাবে বের করছি? ওজন দেওয়া আছে, আমরা ওজনকে অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করছি, ডাব্লিউ বাই জি, 196 ভাগ 9.8। এখান থেকে আমরা 20 কেজি পাইছি। 20 কেজি পাইছো, তুমি এটা লিখে নিছো, ডান ডান। তাহলে এক্ষেত্রে আমরা কি পাইলাম এখানে দেখো তো, এই ক্ষেত্রে আমরা এম কিন্তু পাই গেছি, তাহলে আমাদের এম কিন্তু পাইছি, তাহলে এম সমান হচ্ছে 20 কেজি। আচ্ছা দেখো এখানে আমি লিখে নিচ্ছি আমার সুবিধার জন্য। তো এখন আমার যেহেতু এই জায়গায় আটবে না, এটাকে মিশাই মিশাই আমরা করতে হবে আমাকে, তোমার খাতায় তো মিশাইতে হবে না, তুমি তো সব লিখতেই পারবা। তাহলে এই ক্ষেত্রে আমরা এম বের করে ফেলছি, এখন আমরা বের করব এ, এ বের করব এ। তাহলে এ মানে কি, এখানে এ মানে হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ বের করব। দেখো এখন আমাদের কোশ্চেনে কি বলছিল যে ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোন, বাদ 2 নিউটন ঘর্ষণের আলাপ পরে আসতেছি, ঘর্ষণের আলাপ পরে আসতেছি। আগে আমরা হইতেছে প্রযুক্ত বল বের করার আগে আমরা কি পরিমাণ বল হচ্ছে কার্যকরী বল সেটা বের করব। তো কার্যকরী বল বের করব আমরা ঘর্ষণকে বাদ দিয়ে চিন্তা করতেছি প্রথমে। তো দেখো 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব যায়, 10 সেকেন্ডে 50 মিটার। কিন্তু এই বস্তুটা কিন্তু স্থির ছিল, একটা ট্রলি প্রথমে স্থির ছিল, ট্রলিটা স্থির ছিল, ট্রলির উপর যখন বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার কারণে ট্রলিটা গতিশীল হয়েছে এবং 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাইলে তো স্থির ছিল, যেহেতু স্থির ছিল তাইলে আমাদের আদি বেগ ইউ সমান কত? আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, কারণ স্থির ছিল, স্থির ছিল সেই জন্য আমরা
ইউ সমান 0 মিটার পার সেকেন্ড লিখলাম। এখন আমাদের বের করতে হবে ত্বরণ। তাহলে আমরা ত্বরণ যেহেতু বের করতে হবে, ত্বরণ বের করার জন্য আমাদের সূত্র ইউজ করতে হবে। এই ক্ষেত্রে এক্ষেত্রে তুমি সূত্র কি ইউজ করতে পারো, অনেক সূত্রই তো আছে। টি দেওয়া আছে, দেখো আমাদের কি কি দেওয়া আছে এটা খেয়াল করবো। সূত্র ফেলানোর সময় আমরা ইউ জানি, টি জানি, তারপরে কি জানি, দূরত্ব জানি, এস জানি। বের করতে হবে কি, এ বের করতে হবে। একটা সূত্র জানো না যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সূত্র যদি এখানে লিখি যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র তো জানো, দেখা যায় তো নাকি? হ্যাঁ, তো দেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র তো গতিবিদ্যা থেকে পড়ে আসছো নিশ্চয়ই। তাহলে এই সূত্র যখন তুমি জানো, তোমার কাছে মান দেওয়া আছে, ইউ এর মান তুমি জানো, টি এর মান জানো, এস এর মান জানো, তুমি কি এর মান বের করতে পারবা না? বের করতে পারবা। কেমনে বের করবা? আমরা যদি সলভ করি এটা, দেখো ইউ এর মান এখানে যদি বসাই, ইউ এর মান কত? 0 না? তাহলে ইউ এর সাথে যখন টি গুণ হবে, এখানে 0, ইউ এর মান তো হইতেছে 0, ইউ এর মান 0, তাহলে 0 এর সাথে যাই গুণ হোক 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি যে এস সমান 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। টি আর 0 তো গুণ করলে তো 0ই হয়ে যাবে। এস সমান 0 প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এখন এই এস সমান হাফ এ টি স্কোয়ার। তাহলে এই 2 কে যদি এই পাশে, দেখো 0 দেওয়া না দেওয়া তো সমান কথাই। তাহলে এই হাফ কে যদি এস এর সাথে গুণ করি তাহলে 2s হবে। 2s সমান এ টি স্কোয়ার। আর এ সমান যদি আমরা লিখতে বলে তাহলে আমরা লিখবো 2s বাই টি স্কোয়ার। এই টি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল টি স্কোয়ার। তাহলে এ সমান 2s বাই টি স্কোয়ার। তাহলে এইখানে তুমি মান বসাও, মানে মান বের করো। এ সমান 2s বাই টি স্কোয়ার। এখন এস এর মান লাগবে, টি এর মান লাগবে। তুমি কি জানো এস এর মান এবং টি এর মান? এই যে এস এর মান 50। তাইলে 2 গুণন 50, টি এর মান কত? 10 সেকেন্ড বাই 10। তাহলে দেখো 2 10-এর মধ্যে 5 বার, 5 দুগুণে 10, 5 50-এর মধ্যে 5 10-এ 50। তাহলে এ সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লেখা ডান। 2s কি লিখলাম এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও টি স্কোয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ রে, মান তো ঠিক নাই। দাঁড়াও দাঁড়াও, ভুল লিখো না, ভুল লিখো না। টি স্কোয়ার ছিল। এই ধরনের ভুল এক্সামে করলে কিন্তু বাস খায় যাবে। তো 2 এর সাথে এস গুণ হবে। এস কত বলো? এস কত? এস ছিল 50। তো 50 আর টি স্কোয়ার, টি সমান কত ছিল? 10। তাহলে 10 স্কোয়ার। তাইলে যদি লিখি 50 দুগুণে 100 আর নিচে 10 10-এ 100, তাহলে হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান? বুঝতে পারছো? আমাদের বের করতে হতো কি, এম বের করতে হতো, এ বের করতে হতো। আমরা এম বের করছিলাম, এখন এ বের করলাম। কিভাবে বের করলাম? আমরা, আমাদের দেওয়া ছিল ইউ টি এস, তিনটা আমরা জানি, আমরা এই সূত্র ইউজ করছি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সূত্র ইউজ করার পরে আমরা সূত্রটাকে প্রতিপাদন করছি যে ইউ এর মান 0 বসাইছি, টির সাথে গুণ করছি, 0 হয়ে গেছে। 0 লেখা না লেখা সমান কথা। হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ারের জায়গায় আছে এস সমান হাফ এ টি স্কোয়ার। এই ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করছি, এই 2 কে এই পাশে এনে গুণ করছি, 2s হয়ে গেছে। এ টি স্কোয়ার, এই এর এ বের করব দেখে আমরা টি স্কোয়ারকে ভাগ দিছি, তো 2s বাই টি স্কোয়ার। পরে আমরা জাস্ট 2s এর জায়গায় 50, টি এর জায়গায় 10 বসায় সূত্রতে লিখে মান বের করে ফেলছি। ক্যালকুলেটর লাগে নাই, তুমি ক্যালকুলেটর চাইলে বের করতে পারো। তো 100/100 মানটা ক্যালকুলেশন করা অনেক কঠিন, তাই না? সেজন্য ক্যালকুলেটর লাগবে। তো আমরা বের করে ফেলছি এস এর মান। তো আমাদের এখন এস এর মান পেয়ে, সরি এর মান পেয়ে গেছি, এম এর মান পেয়ে গেছি। তাইলে আমরা এখন এই ক্ষেত্রে কিন্তু কি বের করতে পারি বলো? আমাদের বের করতে বলছে প্রযুক্ত বল। এখন তোমাদের একটা জিনিস শেখাই যে প্রযুক্ত বল কি, কার্যকরী বল কি। হ্যাঁ, তো দেখো আমরা বের করছি কি, দেখো আমার কিন্তু জায়গা কম, সেজন্য আমি বারবার মুছতেছি। তুমি তো আর মুছবা না, তুমি খাতায় তো এক সিরিয়ালে করবা। তাহলে এইভাবে তুমি ত্বরণ বের করে নিছো, এটুকু তোমার ডান, খাতায় লিখে নিছো। লেখা হয়ে থাকলে আমরা মিশাই দিচ্ছি। তো আমরা এখানে কি বের করলাম? এর মান বের করলাম। তাহলে এর মান কত পাইলাম আমরা? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তো এর মান পাইছি এটা। তো মিশাই দেই আমরা এটাকে। তো এটাকে মিশাই দিছি আমরা, এখানে এর মান পাইছি, এম এর মান পাইছি। এখন আমরা জিনিসটা খেয়াল করব কি, যে প্রযুক্ত বল কি আর কার্যকরী বল কি, জিনিসটা আসলে কি। দেখো
বের করতে বলছে আমাদের প্রযুক্ত বল। প্রযুক্ত বল আমরা ধরো যে এখানে একটা জিনিস এঁকে নেই, ধরো আমরা এটা এঁকে নিই যে এখানে একটা বস্তু আছে, বস্তুর উপর এখানে বল প্রয়োগ হচ্ছে, অবশ্যই এখানে ঘর্ষণ আছে, এখানে কি আছে? ঘর্ষণ আছে, ঘর্ষণ আছে। তো এই ক্ষেত্রে আমরা যে বলটা দিচ্ছি এখানে, আমি যে দিচ্ছি, ধরো এখানে এই মার্কারটা এখানে আছে, তো এই মার্কারটাকে আমি এদিকে নিয়ে যাব, তাহলে এদিকে একটা বল দিব না? তো আমি যে বলটা দিচ্ছি, এটাকে বলবে প্রযুক্ত বল। আমি যে বলটা দিচ্ছি এটাকে বলবে প্রযুক্ত বল, আমার দেওয়া বলটা প্রযুক্ত বল। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটাকে যে বল দেওয়া হচ্ছে এটাকে বলবে প্রযুক্ত বল। এখন এই বস্তুটাকে যখন গতিশীল করলাম, গতিশীল করে এখান থেকে যখন এখানে নিয়ে যাব, আমি এই বস্তুটাকে গতিশীল করে যখন আমি এখান থেকে এখানে নিয়ে যাব, তখন আমাকে একটা বল প্রয়োগ করতে হয়েছে। যে বলটা প্রয়োগ করতে হয়েছে ওটাকে বলবো আমরা প্রযুক্ত বল। প্রযুক্ত বল বুঝতে পারছো? যতটুকু প্রয়োগ করা হয়েছে আর কি, যতটুকু প্রযুক্ত হয়েছে বা প্রয়োগ করা হয়েছে, আমরা এই পরিমাণ একটা বল এখানে প্রয়োগ করছি, তাহলে ওই বলকে যদি আমরা এফ ধরে নেই, এফ বল প্রয়োগ করছি আমরা, তো প্রযুক্ত বল হচ্ছে এফ, প্রযুক্ত বল এফ। তাহলে প্রযুক্ত বল যদি এফ হয়, আমরা লিখেই দিই এখানে যে এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, এফ সমান হচ্ছে প্রযুক্ত বল। তো প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে প্রযুক্ত বল দিছি, বল প্রযুক্ত হইছে, কিন্তু কার মানে কার বিরুদ্ধে প্রযুক্ত হয়েছে বলটা? এখানে এই বলটা কোন কোন ক্ষেত্রে যায় লাগছে? এই বলটা দেখো, এই বস্তুটাকে স্থির ছিল, এই স্থির বস্তুটাকে একটা গতিশীল করে একটা জায়গায় নিয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তো একটা কাজ করতে হয়েছে। তো এই কাজ করার জন্য যে বলটুকু প্রয়োগ করতে হয়েছে, ওই বলটাকে বলবে হইতেছে কার্যকরী বল। কতটুকু বল কার্যকর হইছে, এই বলের মধ্যে কতটুকু বল কার্যকর হইল, এখান থেকে এখানে নিয়ে আসার জন্য কতটুকু বল কার্যকরী হইল, কতটুকু বল কার্যকর হইল। ধরো একটা বস্তু এখানে ছিল, এখানে নিয়ে আসছি, এখানে ঘর্ষণ ছিল, ঘর্ষণ বল 2 নিউটন। তাহলে 2 নিউটন ঘর্ষণ যুক্ত কোনো মেঝেতে, সেই ক্ষেত্রে ঘর্ষণটা কিন্তু এখান থেকে বিয়োগ যাচ্ছে, তাহলে ঘর্ষণ কিন্তু এখান থেকে বিয়োগ যাচ্ছে। তো ঘর্ষণ বাদ দেওয়ার পরে যতটুকু বল থাকবে তাকে বলবো আমরা প্রযুক্ত বল, মানে সরি প্রযুক্ত বল না, মানে কি বলে, কার্যকারী বল। তাহলে কোন একটা সিস্টেমে ঘর্ষণ বলকে বাদ দেওয়ার পর যে বল থাকবে তাকে বলবো আমরা কার্যকারী বল। তো দেখো এখন এইটুকু ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। অনেক ডিপে পড়াইতেছি, যদিও মাস্টার সিকিউ, আমরা কিন্তু বেসিক সহ পড়াচ্ছি তোমাদের। তো প্রযুক্ত বল সমান হবে কার্যকরী বল, কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। প্রযুক্ত বল সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রযুক্ত বল বের করতে বলছে আমাদেরকে, আমরা কার্যকরী বল আর ঘর্ষণ বল যদি যোগ করে দেই তাই আমরা প্রযুক্ত বল পেয়ে যাব। তাহলে এখন তুমি বলো আমাদের কার্যকরী বল কত ছিল? আমাদের কার্যকরী বল কত, মানে কতটুকু বল কার্যকর হয়েছে? এই ক্ষেত্রে দেখো এম আর এ গুণ করে দিলেই কিন্তু আমাদের কার্যকরী বল বের হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্যকরী বল যদি আমরা এফ ড্যাশ ধরি, এটা এফ ড্যাশ ধরবো, আচ্ছা এফ ড্যাশই ধরলাম। তো এই ক্ষেত্রে কার্যকরী বল আমাদের হবে হইতেছে 20 গুণন 1, তাহলে 20 আর 1 গুণ করলে 20, তাহলে 20 নিউটন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কার্যকরী বল। 20 নিউটন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কার্যকরী বল। তো 20 নিউটন কার্যকরী বল, আর আমাদের ঘর্ষণ বল কত ছিল? ঘর্ষণ বল ছিল 2 নিউটন। তাহলে আমাদের কার্যকরী বল এখানে কত? কার্যকরী বল হচ্ছে 20 আর ঘর্ষণ বল কত? 2। তাহলে আমরা এখন জাস্ট মান বসাবো। প্রযুক্ত বলের ক্ষেত্রে কার্যকরী বল হচ্ছে 20, সাথে ঘর্ষণ বল হচ্ছে 2, সব মিলে কত হইলো? এত নিউটন। 20 আর 2 22। এটার জন্য আমাদের সুপার কম্পিউটার লাগবে, আমরা হাতে ক্যালকুলেশন করতে পারবো না, ক্যালকুলেটর লাগবে, তাই না? তো এই হচ্ছে 20 আর 2 22 নিউটন। তো এই হচ্ছে অ্যান্সার, প্রযুক্ত বলের মান। কিভাবে বের করলাম তোমরা দেখতে পারছো যে আমরা কিভাবে বের করছি, স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা বের করতে পারছি। তো আমাদের সেকেন্ড কোশ্চেন কিন্তু ডান। তাহলে এই হচ্ছে আমাদের 22 নিউটন প্রযুক্ত বল, প্রযুক্ত বল 22 নিউটন, প্রযুক্ত বল 22 নিউটন। তাহলে প্রযুক্ত বল আমরা এফ এখানে লিখে রাখি, যেহেতু আমরা বের করছি, এটা এফ হচ্ছে 22 নিউটন। ডান।
তো মিশিয়ে দিচ্ছি, লিখে নিছো, লিখে নিছো, আই হোপ তোমরা লিখে নিছো। তো এখন যদি আমরা দেখি আমাদের 3 নাম্বারটা সলভ করবো। হ্যাঁ, তো দুইটা তো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, কত সহজে বুঝাইতেছি তোমাদের। তারপর যদি না বুঝো তাহলে কিভাবে হবে। 3 নাম্বার কোশ্চেনে বলছে কি, দেখো কোশ্চেনে বলছে বল অপসরণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি না। পানি খেয়ে নি। ও, আমরা যে এখানে 22 নিউটন লিখছিলাম এটা দেখা যায় নাই, আমার বোর্ডের এই অংশটুকু দেখা যাচ্ছে না। তো আমরা ওটা লাগবে না আমাদের, যাই হোক আমাদের প্রথম দ্বিতীয়টা অ্যান্সার ছিল, আমাদের এই পর্যন্ত দেখা যায়। তো দেখো আমাদের বলছে যে বল অপসরণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি না। বের করতে বলছে কি, দূরত্ব বের করতে বলছে আমাদের। বের করতে বলছে কি, এস ইজ ইকুয়াল টু হোয়াট, দূরত্ব কত। এস দিব না, এস তো আমরা দিছিলাম, এটা আমরা এস ড্যাশ দিব। তাহলে আমাদেরকে বের করতে বলছে এস ড্যাশ ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো হইছেটা কি কাহিনী, একটা ট্রলি রে, বস্তা ভর্তি ট্রলি 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব ঠেলে নেওয়া হয়েছে। এখন এটাকে তুমি 10 সেকেন্ডে 50 মিটার নিয়ে গেছো, কন্টিনিউয়াস বল দিছো, এখানে ছিল 10 সেকেন্ড যাবত 50 মিটার দূরত্বে নিয়ে গেছো। এটাকে যখন স্থির অবস্থা থেকে নিয়ে একটা অবস্থায় নিয়ে গেছো, ওই অবস্থায় ওর কি একটা বেগ আছে না। দেখো আমরা দেখি এইখানে দেখা যায় কিনা, এইখানে হ্যাঁ দেখা যায়। তো ধরলাম যে এইখানে ট্রলিটা ছিল, এই ট্রলিকে বল দিছো, ওইদিকে বল দিয়ে এখানে নিয়ে আসছো। তো এখানে নিয়ে আসার পরে এখানে তো আর ইউ ছিল কত, 0 ছিল, ইউ 0 ছিল, কিন্তু এইখানে কি আর ভি 0 হবে, এখানে কিন্তু আর ভি 0 হবে না। তাহলে এই ক্ষেত্রে আর ভি হয়ে যাবে একটা কিছু একটা হবে, ভি একটা কিছু হবে, 0 কিন্তু হবে না, তাহলে ভি একটা কিছু হবে। তাহলে এই একটা কিছু কি, এটা আমরা বের করব। তাহলে একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ কন্টিনিউয়াস বল প্রয়োগ করতে থাকলে স্থির অবস্থান থেকে একটা গতিশীল অবস্থায় যায়, তাহলে নির্দিষ্ট সময় পর এই বস্তুটা অবশ্যই একটা গতিপ্রাপ্ত হয়েছে। কতটুকু গতিপ্রাপ্ত হয়েছে সেটা আগে আমরা বের করি এখানে। চলো তাহলে আমরা ভি সমান কি লিখবো, ভি সমান ইউ প্লাস এ টি। এক্ষেত্রে ইউ সমান কত ছিল, ইউ সমান 0 ছিল, কারণ ট্রলিটা স্থির ছিল। তাহলে 0 প্লাস এ টি, আমরা এ কত বের করছিলাম, এ ছিল আমাদের 1 মিটার পার সেকেন্ড 1, আর টি সমান হচ্ছে 10। তাহলে দশককে 10 আর 0, তার মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো ভি এর মান কিন্তু 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো আমরা এটাকে এখানে লিখে নেই যে আসলে কতটুকু হইল। তাহলে আমরা এখানে পাইলাম কি, যে আমাদের ভি এর মান পাইছি না, এখানেই লিখি যে ভি সমান পাইছি আমরা 10 মিটার পার সেকেন্ড। তো ভি সমান পাইছি আমরা 10 মিটার পার সেকেন্ড, এটুকু মিশাই দেই। দেখো কি কি করা লাগে এটা করতে। দেখো বলছে যে বল অপসরণ করার পর ট্রলিটি কত দূরত্ব যাবে। এখন দেখো আমরা আগে চিন্তা করতেছিলাম যে ট্রলিটা স্থির ছিল, ওর উপর বল প্রয়োগ করে ওর এই অবস্থায় নিয়ে আসছে, নিয়ে আসার পর ও একটা গতিপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় আসার পর এখান থেকে বল যে দিচ্ছিলাম, এই বলটা দেওয়া বন্ধ করে দিছে। তার মানে এই অবস্থায় আসার পর থেকে বস্তুটা যতটুকু যাবে আর কোনো বল ওর উপরে প্রযুক্ত হবে না, মানে আমি কোনো বল প্রযুক্ত করতেছি না। একটা বস্তু স্থির ছিল, একটা বল প্রয়োগ করে আমরা 10 সেকেন্ডে 50 মিটার নিছি, ডান নিছি, নেওয়ার পরে ছেড়ে দিছি, আর বল দিচ্ছি না। তাহলে ওই যে নিছি আমরা একটা নির্দিষ্ট গতিতে আছে, তাহলে ওই বস্তুটা আর কতটুকু যাবে, ওই গতিতে যে গতিটা আছে এখন ওই গতিটাতে আর কতটুকু বস্তুটা যাবে ওইটা বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা ভি বের করে নিলাম যে কতটুকু গতিপ্রাপ্ত হয়েছে। তো আমাদের ভি জানি, তাহলে ভি জানি, এই ভিটাই কি হবে, নতুন একটা ইউ হবে না, মানে আদিবেগ। এক্ষেত্রে তো ভিটা আদিবেগ হয়ে যাবে এখন। তাহলে আমরা নতুন যদি একটা আদিবেগ ধরি, কেন আদিবেগ ধরতেছি বলো, এই ক্ষেত্রে এই ভি সমান, এই ভি সমান আমরা লিখতে পারি যে ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। কারণ এই আগের গতিটাই এখন আমাদের, সরি এই আগের বেগটা এখন আমাদের আদিবেগ, মানে এই আমাদের যে এখানে শেষ বেগটা ছিল বের করছিলাম আমরা, এখানে শেষ বেগটা, এই শেষ বেগটা এখন আদিবেগ হয়ে গেছে, কারণ বস্তুটা আমরা এই জায়গা থেকে নতুন করে হিসাব করতেছি। তাহলে বস্তুটার শেষ বেগ কি হবে, তাহলে দেখো
আমাদের ইউ ড্যাশ পাই গেলাম কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এক্ষেত্রে ভি কত পাবো? ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড হবে, কারণ এই বস্তুটা একটা নির্দিষ্ট বেগে ছিল। এই নির্দিষ্ট বেগে থাকার পরে বল দিতেছি না, তাহলে এক সময় তো থামবে। থাইমা কতটুকু যায় থামবে, ওইটাই তো হইতেছে দূরত্বটা বের করব আমরা। কিন্তু থামার পর ওর বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। তাহলে ওর প্রথমে আদি বেগ কত ছিল? এখন আদি বেগ ছিল কিন্তু 10 মিটার পার সেকেন্ড। কেন 10 মিটার পার সেকেন্ড? ওই যে শেষ বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, ওই শেষ বেগটাই তখন আদি বেগ। আর এখন শেষ বেগ কোনটা? নতুন শেষ বেগ ড্যাশ দেই যাও, পরে বলবা যে কি দুইটা ভি কেন। তো ভি ড্যাশ মানে নতুন যে আমাদের শেষ বেগটা, এটা কি 0 মিটার পার সেকেন্ড, কারণ একটা সময় পর যায় থামে গেছে। কতটুকু যায় থামছে ওটা এখন বের করব। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে বল বা ত্বরণটা কি হবে? ত্বরণ বের করতে হলে কি বের করতে হবে বলতো? একটা বস্তু যাচ্ছিল, ওর উপরে আমি কোনো বল দিচ্ছি না, কিন্তু ঘর্ষণটা কি তুলে নিছি? ঘর্ষণটা আছেই না। তাহলে এই বস্তুটা যে এখানে ধরো যে এখানে ভি বেগ, ভি ইজ ইকুয়াল টু 10, ভি মানে ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড বেগে এখানে বস্তুটা আছে। এই বস্তুটা এখানে যায় ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড হইলো। তাহলে এই বস্তুটা এখান থেকে এখানে গেল, বেগ ছিল 10, হইলো 0। কিন্তু এখানে জিরোটা কেন হইলো? এর উপর কোনো বল প্রয়োগ না করলে, আমরা কি পড়ছি যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু মানে গতিশীল থাকে। তাহলে এই বস্তু তো গতিশীল থাকার কথা, স্থির কেন হয়েছে? কারণ ঘর্ষণ আছে, ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে। ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে কার উপর? এই বস্তুর উপর। 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ঘর্ষণ বল প্রয়োগ হওয়ার কারণেই 0 মিটার পার সেকেন্ড হয়েছে। এছাড়া কি কোনো বল আছে? এছাড়া কিন্তু কোনো বল নাই। একটা আছে কি? ওজন, নিচের দিকে ওজন আছে, উপরের দিকে একটা প্রত্যয়নী বল আছে। তাহলে দুইটা মিলায় কিন্তু এখানে লব্ধি 0, ওটা বাদ। এখন আমাদের জাস্ট আনুভূমিক বরাবর দুইটা বল কাজ করতেছিল, ওইখানে কাজ করতেছিল একটা কি প্রযুক্ত বল আর ঘর্ষণ বল। তো এই ক্ষেত্রে কিন্তু প্রযুক্ত বল তুলে নিছি আমরা, প্রযুক্ত বল দিচ্ছি না, তাহলে থাকলো কি ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। এখন ঘর্ষণ বল আছে 2 নিউটন, তাহলে ই কত? ত্বরণ কত? ঘর্ষণ মানে কি? ঘর্ষণ মানে বিপরীতমুখী বল না? তাহলে ত্বরণ যদি আমরা বের করি, এ ড্যাশ বের করবো আমরা এখন। হ্যাঁ, এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ সমান কি বলো? এফ সমান এম এ। তাহলে এ সমান হবে এফ বাই এম। এই এফটা কি? এফটা হইতেছে ঘর্ষণ, এফ হইতেছে ঘর্ষণ। তাহলে ছোট হাতের এফ দেই এটারে, ছোট হাতের এফ। তো ছোট হাতের এফ দিলে এটা হলো ঘর্ষণ। তো ঘর্ষণটা যদি আমরা বল দিয়ে ভাগ করি, তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে ঘর্ষণ কত ছিল? 2 নিউটন। 2 নিউটন। আর আমাদের ভর কত জানি আমরা? বস্তুর ভর হইতেছে এম সমান হইলো 20 কেজি। তো 20 কেজি, 20 কেজি, 20 কেজি, তাহলে 20 কেজি হইলে এটা কত হবে বলো? এটা ভাগ করলে হবে 10, তাহলে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক লিখতেছি তো, না ক্যালকুলেটর লাগবে এটা করতে? না, লাগবে না, ক্যালকুলেটর লাগবে না। ঠিক আছে, যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল ছিল 2 নিউটন, আমাদের এম ভর ছিল 20 কেজি, ভাগ করলে হয়েছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেটর মারবা, ডান। তাহলে আমরা ত্বরণ পাইছি এই ক্ষেত্রে। তাহলে আমরা সবকিছু মিশাই দিয়ে আমরা এখানে লিখতে পারি না যে কি কি পাইলাম? এখন আমরা এই ক্ষেত্রে নতুন একটা ত্বরণ পাইছি, এ ড্যাশ সমান 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা কি ত্বরণ? এটা কি ত্বরণ? ঘর্ষণের কারণে যা বল, ঘর্ষণ কি ঋণাত্মক বল না? ঘর্ষণের জন্য তো আমরা বুঝতে থামলো, তার মানে কি বাধাদানকারী বল, বাধা দিছে। তাহলে বাধাদানকারী বল মানে বিপরীতমুখী বল, এটার আগে একটা নেগেটিভ হবে না? কেন নেগেটিভ হবে? এটা তো বাধা দানকারী বল, তার মানে কি এটা মন্দন, এটা ত্বরণ বলবো না আমরা, এটাকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলবো। ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে একটা বস্তু 10, এখন আমাদের ম্যাথ একদম সোজা। আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু ছিল, সে একটা নির্দিষ্ট টাইম পরে যে সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে যে 0 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, মানে স্থির হয়ে গেছে। এক্ষেত্রে ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বল না তো কি বলে এটারে, মন্দনের মান -0.1 বা ত্বরণের মান -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বের করবো হচ্ছে কতটুকু দূরত্ব গেল। তো দূরত্বের সূত্র আমরা কি জানি বলো? দূরত্বের সূত্র এস সমান, আচ্ছা এক্ষেত্রে কি সূত্র দেওয়া যায়? এস দিয়ে তো হবে না, টি এর মান জানি না আমরা, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as।
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s। বের করব কি? এস কে বের করব। কাকে বের করব? আমরা এস বের করব। আমাদের এস বের করা টার্গেট। আমরা কি জানি? ভি এর মান জানি, ভি ড্যাশের মান ড্যাশ দেই এখানে, ভি ড্যাশ, ইউ ড্যাশ, এ ড্যাশ। ওকে, ডান। এস, এস ড্যাশ, সব ড্যাশ। তাহলে আমরা এস ড্যাশের মান বের করব, অর্থাৎ কতটুকু দূরত্ব যাবে। আমরা বের করে নিছি কি? ইউ এ, ইউ এর মান জানি 10 মিটার পার সেকেন্ড, ভি এর মান জানি 0 মিটার পার সেকেন্ড, এর মান জানি 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট এখন মানগুলো বসায় এস এর মান বের করব। তাহলে যদি আমরা মান বসানো শুরু করি, তাহলে ভি 0 হয়ে গেছে, তাহলে 0 এর স্কোয়ার করলেও 0 হয়ে যাবে। ইউ এর মান কত? 10, 10 রেখে করবো স্কোয়ার করব, তারপরে 2 ইন্টু এ, এর মান কত? 0.1। আর এস তো আমরা জানি না, এসি তো আমরা বের করব, এসি তো বের করব, এস ডেসি তো বের করব। তাহলে এই ক্ষেত্রে 0 0 0ই থাকলো, 0 0ই থাকলো। তাহলে এই 10কে যদি আমরা 100 হয়ে যাবে, 10 স্কোয়ার আছে, 10 10 100। তাহলে আমরা 2 এর সাথে 0.1 গুণ করলে 0.2 এস ড্যাশ, আর এক্ষেত্রে হয়ে যাবে 100। এই 10 স্কোয়ার এই পাশে চলে গেছে, 100 হয়ে গেছে। এটা তো বুঝতে পারো নাকি? এখন আমরা এস ড্যাশ সমান জাস্ট লিখবো 100 ডিভাইডেড বাই 0.2, 100 ডিভাইডেড বাই 0.2। তো এটারে ক্যালকুলেটরে মারো, 100 ডিভাইডেড বাই 0.2, 500 হয়ে গেছে, 500। তো এক্ষেত্রে মান চলে আসলো 500 মিটার, 500 মিটার। তাহলে এই বস্তুটারে যখন বল সরায় নেওয়া হয়েছে, প্রযুক্ত বল সরায় নেওয়া হয়েছে, তখন এই বস্তুটা আর 500 মিটার পর যে বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা থেমে যাবে। তাহলে আমাদের জিজ্ঞেস করছিল যে বল অপসরণ করার পর ট্রলিটি কি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কি না, গাণিতিক বিশ্লেষণ করো। আমরা গাণিতিক বিশ্লেষণ করছি, করার পর আমরা কি দেখতে পারছি? ও কি 600 মিটার যাইতে পারছে? ও যাইতে পারছে কতটুকু? ও যাইতে পারছে 500 মিটার যাইতে পারছে, 500 মিটার যাইতে পারছে। তার মানে ও 600 মিটার যাইতে পারে নাই। তুমি লিখে দিবা, ম্যাথ করার পর সুন্দর করে ডাকটাক সহ লিখবা। লেখার পর বলবা যে প্রযুক্ত বল অপসারণ করার পর বস্তুটি 500 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 600 মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয় নাই। তো এই হচ্ছে কথাবার্তা। এই ছিল আমাদের আজকের মাস্টার সিকিউ, এই ছিল কোশ্চেন, এই ছিল এগুলা সলভ, সব সুন্দর করে দিছি, সব নোট করবা। আর এক্সামে লেখার সময় এক্ষেত্রে তোমাদের সামনে কথাগুলো লিখতে হবে, আমি লিখে দিলাম না, তোমরা লিখতে পারো আশা করি। তো এই ছিল আমাদের আজকের মাস্টার সিকিউ এর পার্ট 1। দেখা হচ্ছে নেক্সট মাস্টার সিকিউতে। এখানে কোনো বুঝতে সমস্যা হইলে তোমরা সেগুলো আমার এই ভিডিওর নিচে বলতে পারো। আমাদের অর্কপথ ইডু নামে যে গ্রুপটা আছে সেখানে তুমি পোস্ট করতে পারো, ফিজিক্স ইউনিভার্স স্টুডেন্ট গ্রুপে, ওখানেও তুমি পোস্ট করতে পারো। আর এই ভিডিওটা তুমি পেয়ে যাবা হইতেছে অর্কপথ ইডুর যে অফিসিয়াল পেজ আছে সেখানে পাবা, তুমি পেয়ে যাবা ফিজিক্স ইউনিভার্সের যে অফিসিয়াল পেজ আছে সেখানে পাবা, ফিজিক্স ইউনিভার্সের যে ইউটিউব চ্যানেল আছে অর্থাৎ ফিজিক্স ইউনিভার্স বিডি যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তুমি এই ভিডিওটা পেয়ে যাবা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো আর এগুলো প্র্যাকটিস করো বারে বারে। তো সবাই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।